তো একটা শব্দ করে যে যাচ্ছে ওয়েভগুলা, মানে আমি যে পার হয়ে গেছে আমাকে, আমি টের পেলাম যে আমি বেঁচে গেলাম। ডিফ্লেশনের মাত্রাটা ছিল অনেক হাই, মানে স্টেবল, দাঁড়ানো যাচ্ছে না। প্রায় 100 ফিট পর্যন্ত সয়েল খুবই খারাপ। বিল্ডিংটা পানির উপরে আছে, পানির উপরে তো পানির মধ্যে তখন এই বিল্ডিং তো বেশি ধুলবেই। তিনি সচেতন হচ্ছেন না, সামান্য টাকা স্যার। কাস্টমারকে ডকুমেন্টেড দেখাতে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জুবিয়ন প্রেজেন্টস কোয়ালিটি কনস্ট্রাকশন অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে নিয়মিত আপনাদের কাছে কনস্ট্রাকশন কোয়ালিটি এবং লিভিং এক্সেলেন্স, বিউটিফুল কনস্ট্রাকশন ডিজাইন এগুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত দুজন অতিথি। আছেন প্রফেসর ডক্টর জিল্লুর রহমান, এক্স ডিন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং উনি এক্স চেয়ারম্যান, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্ট, এবং বর্তমানে ওই ডিপার্টমেন্টেরই প্রফেসর হিসেবে আছেন। ডক্টর জিল্লুর রহমান স্যারকে স্বাগত জানাচ্ছি। জি, এবং আছেন ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস। ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস উনি সিইউ হিসেবে আছেন, লিড স্ট্রাকচারাল ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন ডিডিএস, ডিজাইন ডেভেলপমেন্ট সলিউশনস লিমিটেডে, এবং উনি সিসমিক রেজিলিয়েন্স বিল্ডিং স্ট্রাকচারের স্পেশালিস্ট। আমি আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, ভূমিকম্প যখন হলো আপনি কত তলায় ছিলেন? তলায় ছিলাম আমি, দাঁড়িয়েই ছিলাম। আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তো একটা পা যখন আমি ওই ওয়াশরুমের বাহিরে দিলাম, তখন আমার কাছে মনে হলো যে ছাদটা নিচের দিকে চলে যাচ্ছে। ঘটনা কি? এত মজবুত বিল্ডিং, ছাদ নিচের দিকে চলে যাবে, কি হলো? এর পরক্ষণেই আমি চিন্তা করলাম এটা ভূমিকম্প হতে পারে। ঝাঁকুনিটা আসলো, আমি সবাইকে বললাম ভূমিকম্প হচ্ছে। তো একটা শব্দ করে যে যাচ্ছে ওয়েভগুলা, মানে আমি যে পার হয়ে গেছে আমাকে, আমি টের পেলাম যে আমি বেঁচে গেলাম। আর ওই যে সামনের বিল্ডিং গুলা যে শব্দ করতেছে বাতাসের মতো, বাতাস যেরকম ঝড় আসলে হয় না, এরকম যাচ্ছে, যে আমি টের পাচ্ছি এটা আমারে মাপ করে দিয়ে সামনের দিকে যাচ্ছে। তো এই ধরনের অভিজ্ঞতা, ভূমিকম্প এর আগেও তো ২-১ বার ঢাকা শহরে দেখেছি। তো এইরকম ইনটেনসিটি ছিল না। আপনি কত তলায় ছিলেন? আমি 8 তলায় ছিলাম। আচ্ছা, তা আপনি স্যারের থেকে বেশি টের পেয়েছেন। হ্যাঁ, সবচেয়ে বেশি। আমাদের যে নরমাল বিল্ডিং ডিজাইন করলে আমরা একটা অ্যালাউবল লিমিট ধরি, টোটাল হাইটের H/400, এইটুক পর্যন্ত সার্ভিসিবিলিটি, মানে টলারেন্স। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে এর এই যে ডিফ্লেশনের মাত্রাটা ছিল অনেক হাই, মানে স্টেবল, দাঁড়ানো যাচ্ছে না। এবং সাথে সাথে ফুলের টব এবং অন্যান্য কিছু জিনিস, গ্লাসের জিনিস দেখি মানে খুব, মানে পড়ে ভাঙতেছে, শব্দ হচ্ছে। এলাকাটা কোথায়? আপনার বিল্ডিংটা কোথায়, এলাকাটা কোথায়? এটা আমি এই সাইদনগর। কোশ্চেনটাই করতাম স্যার। সাইদনগর। এটা বসুন্ধরা একদম অ্যাডজাসেন্ট, বসুন্ধরা মাদানী adjacent, এভিনিউ, হ্যাঁ, মাদানী এভিনিউ মাদানী অ্যাডজাসেন্ট পাশে, স্যার। এরিয়া। আমি ছিলাম মিরপুরে। মিরপুরের মাটিতেও খুব ভালো। মিরপুরের মাটিটা হলো এটা বলি আমরা আমাদের ভূতাত্ত্বিক ভাষায় বলি, এটা প্লাস্টোসিন সয়েল। এটা অনেক পুরনো সয়েল। এই সয়েলের যদি বয়স বলি, তাহলে 1.8 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 18 লক্ষ থেকে 2.5 লক্ষ বছর, 25 লক্ষ বছরের এই সয়েলের বয়স। আর যে বরাট জায়গা, এটা তো আমি কয়েকদিন আগে বরাট করলাম। এই হলো পার্থক্য। এত বছর এইখানে এই সয়েলটা কনসলিডেশন হয়েছে, কম্প্যাকশন হয়েছে, এই জন্য সয়েলটা মোর স্টিফ। সয়েলের প্রবলেম, কিন্তু সায়েন্স দিয়ে, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড স্ট্রাকচারাল সায়েন্স, এই দুইটা দিয়ে রিকভার করা পসিবল না? সয়েলের যদি কোনো দুর্বলতা থাকে, এটাকে যেই টেকনোলজি এখন আছে, যেই সায়েন্স আছে এক্সিস্টিং, এটা দিয়ে ওভারকাম করা যায়। হয়তো একটু খরচ বেশি হবে, যেমন এখনো তো আমরা করি। যদি ভূমিকম্পে হলো ডাইনামিক লোড, এই লোড ছাড়াও তো যে স্ট্যাটিক লোডের, আমরা যে ডেড লোড, বিল্ডিং এর লোড, এবং যে আদার যে লোড আছে, এই যে এই লোডটা যদি সয়েল নিতে না পারে, তখন আমরা কি করি? পাইলিং করি। তাহলে এটা তো এই টেকনোলজি দিয়েই করতেছি। নাইলে তো এখন ওই যে ইস্টার্ন পার্টে যেখানে সফট সয়েল, এখানে আমরা পাইলিং করতেছি। আবার যেখানে এইরকম এই আমরা যদি রেড সয়েল, যেটা আমাদের ওল্ডার সয়েল, ফ্রম সদরঘাট টু একেবারে সেই গাজীপুর হয়ে সেই ময়মনসিংহ পর্যন্ত, এই সেন্ট্রাল পার্টটা ঢাকা শহরে, এবং ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট হলো রিসেন্ট সয়েল। তো রিসেন্ট সয়েলে কিন্তু আমরা পাইলিং করি একেবারে সবসময়। আমরা 5 তলা 6 তলা বিল্ডিংও পাইলিং করতেছি। আর এই যে রেড সয়েলটাতে কিন্তু আমরা ইভেন 10 তলা বিল্ডিং পাইলিং করতেছি। ঢাকাবাসী যেই জায়গাগুলোতে এখন শিফট করতে চায়, উত্তরা উত্তর, উত্তরা 3rd ফেজ, বসুন্ধরা, পূর্বাচল, জলসিঁড়ি, পিইউএইচএস,
এরপরে হচ্ছে ওইদিকে আরো যদি পূর্বাচলের দিকে যায়, এই জায়গাটা হচ্ছে প্রধান একেবারে, পুরোটাই কিন্তু ফিল্ড ল্যান্ড। এবং জুবিয়ন স্বপ্ন দেখে যে 2030 বা আগত সময়ের মধ্যে এই জোনের সে হচ্ছে জুবিয়ন ডেভেলপমেন্ট হচ্ছে বেস্ট ডেভেলপার কোম্পানি হবে। এখন আমরা যেটা চিন্তা করছি যে এই যে উইক সয়েল এরিয়া পুরোটাই, এই পুরো উইক সয়েল এরিয়ায় আমাদের যারা কম্পিটিটর এবং আমরা যদি ভালো বিল্ডিং বানাই তাহলে কিন্তু করণীয় অর্ধেক হয়ে গেল। খুব ভালো করে যদি আমরা স্ট্রাকচার করি, যে করণীয়টা আমরা বলছি যে বিল্ডিংকে রেড মার্ক করতে হবে, আমরা বলছি যে বিল্ডিংকে উইলো মার্ক, গ্রিন মার্ক, মানে তার স্ট্রেংথ অনুযায়ী করতে হবে, সেগুলো তো আমরা করব পুরনো ঢাকায় এবং হয়ে যাওয়া বিল্ডিং এ। কিন্তু আজকে যে বিল্ডিং গুলো আমরা এখন করার প্ল্যান করছি সেগুলো তো আমরা অনেক বেশি কোয়ালিটি কনস্ট্রাকশন ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে কাস্টমারের কাছে আমি যেটা জানাতে চাই আপনাদের হয়ে, যে কাস্টমার কিভাবে ধরবে যে জুবিয়ন এই যে জায়গায় কাজ করছে বা এখানে আরো কমপক্ষে 20টা ডেভেলপার কোম্পানি কাজ করছে যারা ভালো কাজ করার চিন্তা করে, তাদের সাথে জুবিয়নের হয়তো বা কম্পেয়ার হবে, এদেরকে কিভাবে ধরবে একজন কাস্টমার, কি দেখবে? মেন যেটা একটা স্ট্রাকচারের টোটাল সেফটি ইনশিওর করে, একটা হচ্ছে সুপার স্ট্রাকচার, একটা সাব স্ট্রাকচার। স্যার কিন্তু একটা কথা বলছে যে আমাদের যে লিকুইফ্যাকশনে যেখানে পটেনশিয়াল বা পসিবিলিটি আছে আপার উইক লেয়ারে, তো আমাদের যখন সয়েলটা আমরা ফিল করতেছি এবং অলরেডি আজকেও দেখলাম এক্সটেনশন হচ্ছে ফিলিং এরিয়া দিয়ে, তো ফিলিংয়ের এই লেভেলে যদি আমরা সয়েলের কনসলিডেশন, আমরা কম্প্যাকশনটা করে ফেলি এবং যত রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আপার লেয়ারে 6 মিটার উপরে 20 ফিটের ভিতরে এই লেয়ারটা, তো এইটা যদি আমরা কম্প্যাকশন করে ডেভেলপ করে নিতে পারি সয়েলের, তাহলে আমাদের এই পসিবিলিটিটা অনেকটা আমরা মিনিমাইজ করতে পারবো। আপনি যে পয়েন্টটা বলেছেন এটা আমি বুঝছি, কিন্তু একজন সাধারণ ক্লায়েন্ট সে এটা ধরবে কিভাবে? এই ক্ষেত্রে একটা হচ্ছে যে শুধু আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কিংবা জুবিয়ন শুধু মানে এডুকেটেড হলে হবে না, অ্যাট দ্য সেম টাইম আমার ক্লায়েন্টকেও দক্ষ বানাতে হবে। আমি যে ফিলিং করব, ফিলিং করার সময় আমি এই যে ফিলিং মেটেরিয়ালই লিকুইফাই হবে। স্যান্ডি মেটেরিয়াল যদি এর ভিতরে পানি থাকে, লিকুইফ্যাকশন যেটাকে বলি স্যার আমরা, লিকুইফাই করবে ভূমিকম্পের সময়। তো এইটা আমরা বলি যে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করতে হবে। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট কিভাবে? যাতে লিকুইফিকেশন না হয় এইভাবে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ কি আগে থেকেই আমি ওইভাবে কম্প্যাকশন করে যেইটুকু ফিলিং করি, কম্প্যাকশন করে আসবো। গ্রাউন্ডটা যেই পাইল, এই যে আমি পাইল দেই যে এখানে যেমন 140 ফিট পর্যন্ত জলসিঁড়িতে হয় পাইলিং। এবং স্যার জলসিঁড়িতে কাস্টমাররা কিছু অসাধু লোকজনের কারণে আমাদেরকে এমন নোংরা কম্পিটিশনে ফেলছে যে মানে যে একটা 140 ফিট পাইল করে বিল্ডিং করে বের হয়ে আসার খরচ কাস্টমারদেরকে স্যার আমরা কিভাবে বোঝাতে পারি, এবং এটার টেস্টিং গুলো কিভাবে, মানে কাস্টমারদেরকে যদি অ্যালার্মিং না করি, কাস্টমার যেন মৃত্যুকূপে আগে পুরান ঢাকায় থাকতে পছন্দ করতো অনেকে, আর এখন নতুন ঢাকায় এসেও তিনি সচেতন হচ্ছেন না। সামান্য টাকা স্যার, কাস্টমার তো আর বুঝবে না, কাস্টমারকে ডকুমেন্টেড দেখাতে হবে যেটা আশেপাশে কে করে, আমি কি করছি, আমি এই যে ল্যান্ড ফিলিং দেখো আমি এইভাবে করেছি। আমরা কিন্তু দেখাতে চাই স্যার, কাস্টমারের ইন্টারেস্ট বাড়াইতে হবে। তাহলে এটা যদি আমি যেমন এই ল্যান্ড ফিলিংটা আমি এইভাবে করতেছি আর উনি এভাবে করতেছে, এইভাবে যদি আমি না করি, উনি করলে কি প্রবলেমগুলো হবে এগুলো চোখে দেখাতে হবে ওনাকে। ভিডিও মানে ডকুমেন্টেড করে দ্বারা ভিডিও করে আপনি দেখান, এই যে এটা হলে এই প্রবলেমগুলো হবে। লিকুইফিকেশন হলে কি হবে, যেমন ধরেন ইস্টার্ন পার্টে যদি আপনার যদি 80 ফিট পাইলিং হয়, অর্থাৎ কি আপনি একেবারে একটা কম্পিটেন্ট লেয়ারে এই পাইলিং এর ইয়াটা গেল, এন্ডটা গেল, যাওয়ার পরে 80 ফিট উপরে বিল্ডিং এর স্ট্রাকচার, ফাউন্ডেশন। এখন এই সয়েল এত সফট, এটা পানির মতো বিহেভ করবে যখন ইয়ে করবে। এই যে এই মানে এটার যে সাপোর্ট আছে এই যে মাঝখানে, বিল্ডিংটা যেন নৌকা, বিল্ডিংটা পানির উপরে আছে, পানির উপরে আছে। পানির মধ্যে তখন এই বিল্ডিং তো বেশি ধুলবেই, তখন কি হবে, তখন স্ট্রাকচারাল ফেইলিওর হওয়ার সম্ভাবনা আছে। এই যে আজকে ভূমিকম্পে কি হলো, গত পরশুর ভূমিকম্পে কিছু জায়গায় কিন্তু ফেটে গেছে। আবার অনেক সময় কি হয়, ভিতরে যদি স্যান্ড থাকে, স্যান্ডের বল কেন বের হয়ে আসে, স্যান্ড পানি সহ একেবারে বিরাট একটা বল কেনার মতো হয়ে যায় বিভিন্ন জায়গায়। এটা হলো এই আর্থকোয়েকের একটা সেকেন্ডারি ইফেক্ট। এই লিকুইফিকেশনও কিন্তু বিল্ডিং পড়ে যায়। এবং স্যার যেটা বলতেছেন, এবং এই লেয়ারে এসে সিসমিকের যে ফোর্স, একটা এস ওয়েভ একটা পি ওয়েভ,
তো আসার পরে এখানে অ্যাম্পলিফিকেশন হয় এই লেয়ারগুলোতে, এটা আমার ফোর্সটাকে আরো বাড়িয়ে দেয়, ঝুঁকি আরো বাড়িয়ে দেয় বিল্ডিং এর। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে একটু কনসার্ন যারা কাস্টমার আছে তাদেরকে আরো বেশি লার্ন করা। আমরা ধরেন পাইল করছি, আমরা ম্যাট ফাউন্ডেশন করছি, যাই করছি সেখানে আবার রড চুরি হচ্ছে। আপনি ডিজাইন করছেন একরকম রড দিয়ে, একরকম রেশিওর কনক্রিট মিক্সের রেশিও একরকম দিয়ে, সবকিছুতেই ফাঁকি হচ্ছে। তো স্বাভাবিকভাবে কাস্টমারকে কি পয়েন্ট, যদি আমরা একদম কি পয়েন্ট ধরে বলি যে এই বিষয়গুলো আপনি দেখবেন। হ্যাঁ, এটা যেটা আমি আগে আলোচনা করতেছিলাম যে আমার ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই একটা পয়েন্ট আমার রাখতে হবে যে এটা আমার কনক্রিটের যে স্ট্রেংথ, যেমন 4000, 4500 বা 5000 যে পিএসআই ধরে আমি ডিজাইন করছি, সেই পিএসআইটা আমাকে ইনশিওর করার জন্য আমার ডকুমেন্ট টেস্ট রিপোর্ট থাকবে, এবং ওই সময়কার কনস্ট্রাকশনের ছবিও রেখে দেবো, রেডিমিক্স ইউজ করি বা আমরা নিজেরা ম্যানুয়াল বানাই না কেন। এটা একটা রেনফোর্সমেন্ট যেটা আমাদের ড্রয়িংয়ে ছিল, সেটা আমাদের পিএসআইটা যে পারফেক্টলি আসবে সেই জন্য তো সাইডে যে ম্যাটেরিয়ালসটা দিচ্ছে তখন এখানে একজন ইঞ্জিনিয়ার থাকতে হবে। এখানে যে ম্যাটেরিয়ালসটা আসলো সেখানে একজন ইঞ্জিনিয়ার পারফেক্টলি আমার মানে স্লাম টেস্ট বলি বা যে আমার যে এগুলো নিতে হবে, স্লামটা বা এটা নিতে হবে, সেটা তো পারফেক্টলি নিতে হবে, সংরক্ষণ করতে হবে। এই সব কিছুতে তো একটা প্রসিডিউর আছে, কস্টিং আছে, রিপোর্ট আছে, এবং প্রতিটা ট্রাকের একটা করে, মানে আমরা বলি যে ঢালাইয়ে যে ট্রাক আছে সেই ট্রাকের একটা করে রিপোর্ট আসে, এবং প্রতিটা সার ঢালাইয়ে অনেকগুলো রিপোর্ট চলে আসে, কলামে রিপোর্ট আসে। এই রিপোর্টগুলো কাস্টমার ইন্টারেস্টেড কিনা দেখার জন্য। হ্যাঁ, এবং এই জিনিসটা আমার ক্লায়েন্টকে অ্যালার্ট, শিক্ষিত করা, মানে ক্লায়েন্টকেও স্মার্ট হতে হবে, শুধু ডেভেলপার বা কনসালটেন্ট স্মার্ট হলে হবে না, আমার ক্রেতারাও স্মার্ট হতে হবে। এবং এখন মানুষ অনেক স্মার্ট, যে চ্যাট জিপিটিকে যে জিজ্ঞেস করে যে আমি একটা ফ্ল্যাট কিনতে গেলে আমার কি কি প্যারামিটার দরকার, তো চ্যাট জিপিটিও এই জিনিসটা বলবে, যে চ্যাট জিপিটি গুগল করেও দেখতে পারে যে আমার। আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে অনেক ক্লায়েন্ট আসে, তিনি এসে আমাকে জিজ্ঞেস করে যে বসুন্ধরা আপনার আর কি প্রজেক্ট আছে। আমি অবাক হয়ে যাই যে আপনি আমার বসুন্ধরা আর কি প্রজেক্ট আছে, এই ইনফরমেশনটা আপনি আন্তরিকতার সাথে দেখে আসলেন না আমার কাছে। আপনি কিভাবে আপনি একটা বিল্ডিং এর ভূমিকম্প নিয়ে চিন্তা করবেন? আপনি তো শুধু প্রাইস এন্ড অপশনস নিয়ে পড়ে আছেন। ক্লায়েন্টদেরকে এই জায়গাটায় এনলাইটমেন্ট করা খুব জরুরি হয়ে পড়ছে বলেই কিন্তু আমাদের আজকের আয়োজন। হাই রাইজ ভবন নিয়ে স্যার আপনার কাছে একটু আসবো স্যার। হাই রাইজ ভবন মানে কি খারাপ নাকি ভালো? হাই রাইজ ভবন খারাপ। আমার অনেক ক্লায়েন্ট এই ভূমিকম্পের পর থেকে আমাকে বলছে আপনি 25 তলা 30 তলা প্ল্যান করছেন, এগুলো বাদ দেন। এই ভূমিকম্পটা তো কাছে হয়েছে না, এই ভূমিকম্পটা হলো লো রাইজ বিল্ডিং এর জন্য খারাপ। যদি কাছের ভূমিকম্প হয়, তার এই যে আমরা বলি যে এই যে ওয়েভ যে আসে, এটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি, যেটা খুব দ্রুত কম্পন। হ্যাঁ, তা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভগুলা কাছের ভূমিকম্পে থাকে, আর দূরের ভূমিকম্পের হাই ফ্রিকোয়েন্সি ওয়েভগুলা আসতে পারে না। এগুলা আগেই এটা হয়ে যায়, মানে কি হয়ে যায়, ডিকে হয়ে যায়, মানে আগেই শেষ হয়ে যায়, এনার্জিটা শেষ হয়ে যায়। এটা আসে লো ফ্রিকোয়েন্সি ওয়েভ। হ্যাঁ, তো দূরের ভূমিকম্প যদি হয় তাহলে হাই রাইজ বিল্ডিং এর সমস্যা হয়। হ্যাঁ, আর যদি কাছের ভূমিকম্প হয় তাহলে লো রাইজ বিল্ডিং এর বেশি সমস্যা, লো রাইজ বিল্ডিং গুলা বেশি পড়ে। কম্পনের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলি এইটা, আর কাছের ভূমিকম্পের যেই হাই ফ্রিকোয়েন্সি যে ওয়েভটা, এই দুইটা মিলে এটাকে বলি আমরা অনুনাদ হয়ে যায়। রেজোনেন্স হলে অ্যামপ্লিফিকেশনটা, ফোর্সটা অনেক বেড়ে যাবে, শক্তিটা বেড়ে যাবে ওয়েভের, তখন ওই বিল্ডিং গুলো সব পড়ে ইমপ্যাক্ট পড়বে বেশি। হ্যাঁ, হাই রাইজটার সাথে এটা হবে না, হওয়ার সুযোগ নেই। অর্থাৎ স্যার এরকম কি বলতে পারি যে কাপ ম্যাটার না, কাপের ম্যাটেরিয়ালসটা ম্যাটার। আমি একটা ছোট বিল্ডিং 2 তলা করলাম, কিন্তু এর মধ্যে কোনো রকম কিছুই আমি মেইনটেইন করি নাই। আরেকটা 20 তলা করলাম, সবকিছু মেইনটেইন করেছি। 20 তলা বেটার। স্যার ইলাস্টিসিটি এবং তার ডাক্টাইলিটি বিহেভিয়ারের কারণে আরেকটা হলো সাস্টেইন বেশি হবে। লো রাইজ বিল্ডিং এর এই যে দেখেছেন, এটা সুপারভাইজড, মানে ইঞ্জিনিয়ার স্ট্রাকচার না, কোনো ইঞ্জিনিয়ার ইনভলভ ছিল না, ম্যাক্সিমাম লো রাইজ নিজেরাই। স্যার ঢাকা শহরে 2000 প্লাস বা এখন হয়তো বা 3000 হতে পারে সংখ্যাটা, 3000 বিল্ডিং আছে, আপার 10 আর কি, মানে আমরা বলছি যে হাই রাইজ বলছি যেটাকে। এরাই শুধুমাত্র পারফেক্টলি মানে এয়ার ওয়েভ পর্যন্ত, বাতাসের প্রেসার পর্যন্ত ডিল করে এরা ডিজাইন করেছেন। আর ওইগুলো তো আসলে এই লেভেলে ক্যালকুলেশন করা হয় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা এক্সপার্ট ডিজাইনের কাছে যায় না। এবং হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে স্যার আমি একটা জিনিস বলি, যে বিল্ডিং যত হাইট এবং যার এরিয়া, মানে বড় ধরনের প্রজেক্টে বড় ইনভলভমেন্ট, বড় আর্কিটেক্ট, বড় স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, এবং সেখানে কিউসির যে একটা ডিপার্টমেন্টই থাকে আলাদা,
পিএমসি প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি আলাদা ডিপার্টমেন্টই থাকে সেখানকার প্রত্যেকটা ফেজে কোয়ালিটি ইনশিওর করার জন্য। এবং হাই রাইজ বিল্ডিং কিন্তু ছোট জায়গায় হয় না স্যার। যেমন আমাদের যেটা 30 তলা প্ল্যান এটা 80 কাঠা, যেটা 20 তলা প্ল্যান এটা 40 কাঠা, যেটা 16 তলা এখন আছে এটা হলো 20 কাঠা। আর কিন্তু 5 তলা 10 তলা যাই বলি সেগুলো কিন্তু 5 কাঠার মধ্যেই হয়ে যায়। সো ওই জায়গাটাও একটু বড় হয় হাই রাইজ গুলাতে। এবং এই সব কিছুর সাথে জড়িত 2টা জিনিস। একটা হচ্ছে স্যার আপনাদের মতো নলেজেবল পারসনকে অ্যাড করতে হয়। যেমন আমরা এখন সয়েল টেস্টে স্যার পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করতেছি যে আপনাকে দিয়েই আমরা মানে সবগুলো সয়েল টেস্ট অ্যাটলিস্ট আপনাকে দিয়ে এক নজর রিপোর্টটা দেখাবো, আপনার তদারকি রাখবো, এটা আমরা প্ল্যান করছি। এবং এরকম বিজ্ঞ ইঞ্জিনিয়ারদের দিয়ে ডিজাইন করতে হয়। এছাড়া তো স্যার আসলে ভালো জিনিস আসবে না। তারপর তদারকিতেও আমাদের 4-5 লেয়ারে তদারকি করতে হয়। তদারকি মেইন। এখন মেইন এই যে আমি ওয়ার্কসম্যানশিপ। যেমন এই ভাই সাসপিক ডিজাইন রেজিস্ট্যান্স বিল্ডিং ডিজাইন করে দিল। এখন এইটা আমি ইমপ্লিমেন্ট করতে গেলাম, কনস্ট্রাকশন করতে গেলাম। আমি ওই যে রড কম দিলাম, সিমেন্ট কম দিলাম, বালি কম দিলাম। রডকে যে এই যে বাঁধার মধ্যেও কিন্তু একটা ইয়ে আছে, হ্যাঁ? একটা টেকনিক আছে। ঠিকই বিল্ডিং কোড মেনে বিএনবিসি 2020 মেনে উনি ডিজাইন করে দিলেন। এই ডিজাইনটা এখানে ইমপ্লিমেন্টেশন হলো কিনা উনি জানে না। বিল্ডিং তো ভূমিকম্পের সময় দেখা গেল যে ক্র্যাক হলো, ইয়ে হলো। তখন দোষটা হবে ওনার। আসলে তো তা না। আসলে তো কনস্ট্রাকশনের সময় আমি ফাঁকি দিয়েছি। এইজন্য বিল্ডিং কনস্ট্রাকশন হলো একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে লাস্ট স্টেজ পর্যন্ত কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে। রাইট। ওই কাগজে কলমে ওগুলো আমার না। আমার কোয়ালিটি অ্যাসুরেন্স ইমপ্লিমেন্টেশন করে তারপর ওই যে অকুপেন্সির সময় দেখতে এখন হবে। স্যার আমাদের মিনিমাম পরীক্ষায় পড়বে ডেভেলপাররা এবং সাধারণ যারা বিল্ডিং করছে কত মাত্রার ভূমিকম্প হলে? 5.7 পর্যন্ত তো অনেকে টিকে গেল। এটা কত হইলে আমরা মোটামুটি বুঝে যাব যে মানে ঢাকা ধসে পড়বে না, কিন্তু আমরা বুঝে যাব খারাপ ডেভেলপার কারা? ঢাকার ইতিহাসে ঢাকার আশেপাশে যে ভূমিকম্প হয়েছে 1885 সালে, যেটা হলো মানিকগঞ্জ বলা হয়তো এদিক সেদিক হতে পারে। ওই সময় এটা লোকেশনটা। ওই সময় 6.9 মাত্রার আর্থকোয়েক হয়েছে। হ্যাঁ? এটাই এই এলাকায় সর্বোচ্চ আর্থকোয়েক। আরেকটা আর্থকোয়েক হয়েছে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে ওইটা ওই সময় বলা হয়েছে 7.6। হ্যাঁ? এটা আমাদের এখান থেকে অনেক ইস্টে। যত ইস্টে যাবো আরো ভূমিকম্পের ইন্টেন্সিটি বা বেশি। মাত্রাটা বাড়বে। হ্যাঁ? তো এই প্লেনল্যান্ডে আমি দেখি যে আমাদের ইতিহাস যা জানা আছে, ওই 7 এর উপরে নাই। আমি যদি শিলংয়ের এই যে শিলং যেই গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক হয়েছে 1897 সালে 8.7 ম্যাগনিটিউড বলে, আসলে এটা 8.1 ম্যাগনিটিউড এখন ক্যালকুলেশন আছে। তো ওইটা বাদে ওইটা তো অনেক দূরে, হ্যাঁ? ওটা ঢাকা শহর থেকে দূরে। কিন্তু সিলেট শহর এবং ময়মনসিংহ শহর কিন্তু আবার এটা খুব কাছে। ওদের জন্য ওইটা খুবই এটা একটা মানে সিনারিও আর্থকোয়েক এরিয়া, হ্যাঁ? ওই সিনারিও আর্থকোয়েকটা যদি ওইখানে হয় তাহলে ওইখানে ব্যাপক ইয়ে হবে। কিন্তু এটা ঢাকায় আস্তে, আস্তে এটার ইন্টেন্সিটি কমে যাবে। তো এটাই 7 ভূমিকম্প যদি আশেপাশে যেরকম ইন্টেন্সিটি হবে, ওইটাই হয়তো এরকমই ইন্টেন্সিটি। রাইট। অর্থাৎ 7 ইন্টেন্সিটি বা 8 ইন্টেন্সিটি ধরে, অর্থাৎ 7 বিএনবিসি তো আমরা বলি যে 7-8 মানে ইন্টেন্সিটি ধরে। বলি স্যার এটা আমি এখানে ম্যাগনিটিউড বলতেছি না, আমাদের ইন্টেন্সিটি বলতেছি। জি। ইন্টেন্সিটি ধরে যদি আমি এখানে যদি বিল্ডিং কোড এইভাবেই করা। এই প্যারামিটার ধরেই কিন্তু বিল্ডিং কোড করা। তাইলে আমার বিল্ডিং এর এই যে 7 ম্যাগনিটিউডে আমার বিল্ডিং এর স্ট্রাকচারাল কোনো সমস্যা হবে না। হয়তো ফেটে যাবে। যদি মেনে থাকে। আমরা যখন ব্যবসা শুরুর আগে বা বিভিন্ন সময় ঘুরে, ঘুরে সমস্ত ডেভেলপারদের কাছে গেলাম, মানে ক্লায়েন্ট সেজে বা বিভিন্নভাবে দেখলাম যে তারা কি করে। আমরা দেখলাম যে তারা উপরের যে মানে প্রসাধনী সেটা খুবই চমৎকারভাবে মেইনটেইন করে। ভেতরে গিয়ে যে কি করে এটা আর আজকে স্যার বলার মতো না আরকি। এটা তো ওই যে 6 এর উপরে উঠলেও এটা পরীক্ষায় ফেল করে ফেলার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে পাস করাক আরকি। 5.7 এ আমরা কি আতঙ্কিত হইছি? অর্থাৎ আমাদের এক্সপেরিয়েন্স নাই। যদি এক্সপেরিয়েন্স থাকতো তাহলে কিন্তু আবার আতঙ্কিত হতাম। হইতাম না। ভূমিকম্প প্রবণ অঞ্চলে এরকম 5.7, 5.5 এরকম প্রায়ই হয়। জাপানে তো প্রায়ই হয়। প্রায়ই হয়, ক্যালিফোর্নিয়াতে হয়, তুরস্কের বিভিন্ন জায়গায় হয়, হ্যাঁ? তো এখানে আমরা এই ১ম অনুভব করলাম এজন্য। এরকম এখন যখন ৬ এর উপরে হয়ে যাবে, এই 5.7 আমরা জানি, কিন্তু যারা আমরা পড়াশোনা করি বা ভূমিকম্প স্ট্রাকচারাল তেমন ক্ষতি-টতি হবে না। এটা কিন্তু আমরা জানি। ইভেন 6 পার হয়ে গেলে এটা হবে। 6 ইভেন তো আমাদের পুরান ঢাকায় নির্ভর অনেক করে কোন স্ট্রাকচার আছে। এলাকায় কিছুই তো হয়েছে। হয় যেমন নাই মেজর আফগানিস্তানে। সেই হিসেবে। হ্যাঁ, যেমন আফগানিস্তান 6 ম্যাগনিটিউডের আর্থকোয়েকে ২,০০০-২,৫০০ লোক মারা গেছে। এটা স্যার এটা নির্ভর করে ওইখানের বিল্ডিং Density, কন্ডিশন, বিল্ডিং right. লোকেশন। পপুলেশন ডেনসিটি। আমাদের এখানে ভূতাত্ত্বিক কন্ডিশন এবং
এই যে এলাকার এই লোকেশন এবং আর্থকোয়েকের ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে। মানে সোর্সটা খুব সোর্সটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট। জি সোর্স থেকে আমার ডিসটেন্সটা এটা ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। কেউ নিউজ করছে যে এর পরের ভূমিকম্পটাই হলো ৮ থেকে ৯ ২-৩ লাখ বিল্ডিং পড়ে যাবে। এরকম টাইপের নিউজ অনেক হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের বুয়েটের একজন প্রফেসরও বললেন যে ২ লাখ বিল্ডিং মিনিমাম পড়ে যাবে ৮ মাত্রার হলে। উনি বললেন ৭ মাত্রার হলে ২ লাখ পড়ে যাবে। এবং সেই ২ লাখ এখনই মার্ক করা উচিত। ৭ মাত্রার হলে পড়বে এই সিনারিও তো আমাদের নেই। আশেপাশে কিন্তু আছে। আশেপাশে যেমন নেপালে যে আর্থকোয়েক হয়েছে 7.8 এটা কয়শো বিল্ডিং পড়ছে। নেপালে যদিও মানে কি আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং আগে থেকে ওরা করে। 7.8 তো অনেক হাই। অনেক হাই এবং ওইখানে কিন্তু ওদের যে বিল্ডিং গুলো হ্যাঁ, বেশিরভাগই ওই আগেকার আমলে চুন সুরকির বিল্ডিং না, জি। মন্দির বিশেষ করে মন্দিরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সেখানে কোনো রেইনফোর্সমেন্ট ছিল না। নাই, কিন্তু একটা কয়েকটা টাওয়ার মন্দির-টন্দির ছাড়া মানে কিছু বিল্ডিং ছাড়া আমরা যেই লেভেলে ভাবছি কাঠমান্ডুর মতো জায়গা, কাঠমান্ডু থেকে এটা 85 কিলোমিটার দূরে হয়েছে অবশ্য। সো দ্যাটস হোয়াই কিন্তু তাও আছে, এটা একটা ভ্যালিতে কিন্তু ওই যে সাইসমিক ওয়েভ এসে আবার এটার এনার্জি গেইন করে, এটা বলি এমপ্লিফাই করে। Amplification। এমপ্লিফাই করেও কিন্তু এটা নেপালের এক্সাম্পল, এটা 7.8 এটা কিন্তু এক ম্যাগনিটিউড থেকে আরেক ম্যাগনিটিউড যাওয়া মানে 10 গুণ বেশি। 10 times 6 থেকে 7 মানে হলো তার 10 গুণ এটার force নেই। ফোর্স বেশি, ভূমিকম্পটা বড়। আর এনার্জি দিক দিয়ে 32 গুণ বেশি। অর্থাৎ 6 যে এনার্জি রিলিজ হয় 7-এ 32 গুণ বেশি এনার্জি রিলিজ হয়। আর এই যে নরমাল একদিকে এটা লগ স্কেলের, হ্যাঁ, লগ হলো 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 2, তাহলে ওই 1 2 এইভাবে বলি। অর্থাৎ একটা ইয়া থেকে সংখ্যা থেকে আরেকটা সংখ্যা মানে 10 গুণ বেশি, এটা এই নরমাল 1 2 না। তারপরে যে মায়ানমারে যে আর্থকোয়েক হলো এটাও তো 7.7 ম্যাগনিটিউড। এখানে কিন্তু ওদের ওইখানে পপুলেশন ডেনসিটি কম, খুবই কম। বিল্ডিং ডেনসিটি কম হুম। এবং তাদের কিন্তু হাই রাইজ বিল্ডিংও কম। ওইখানে কিন্তু এতটা ড্যামেজ হয় না। তারপর আমাদের সিনারিও আমি মনে করি হাইতির যে আর্থকোয়েক হয়েছে, হ্যাঁ, হাইতিতে যে আর্থকোয়েক 2-3 হয়েছে, লক্ষ মানুষ হাইতির মারা আর্থকোয়েকে গিয়েছে। 2.5 লক্ষ লোক মারা গেছে, মারা 7 গেছে। ম্যাগনিটিউড। এটার কাছাকাছি একটা সিনারিও আমাদের হবে। তো এইটা ভয়াবহ সিনারিও, এটা ভয়াবহ সিনারিও। এখন এটা যে হবে আমরা যে বলি এটা কোন ইয়াতে বলি আমি, আমার সায়েন্টিফিক ইয়েটা কি? কি স্যার? এই যে কালকে হবে আর্থকোয়েক না পরশু হবে না 50 বছর পরে হবে, হুম। এই যে আমি বলি যে এটাই সিগনেচার, এটার আমার প্রমাণটা কি? আসলে কি প্রমাণ? কোনো প্রমাণ নেই। Assumption। Assumption। আচ্ছা। অনেক অনিশ্চয়তার ভিতরে বলতেছি আমি। কিছু আমার এই ডেটা যে বলছে স্যার যে এই ফল্টে একটু মানে ঘর্ষণ হচ্ছে, এটা এখন শক্তি বাইর করার সুযোগ পাবে, এখন ভালো করে হবে। শক্তি কি বাহির হচ্ছে না? এই যে ইস্টার্ন পার্টে শতে হাজার ভূমিকম্প হয়েছে গত 100 বছরে। হাজার ভূমিকম্প হয়েছে। শক্তি কি বের হয় নাই? রিলিজ হচ্ছে। 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক এই যে মায়ানমারে কত এটা কাছে? দিয়েও তো শক্তি মায়ানমার, বের। এই যে নেপাল। সেগাইন ফল্টে যে আর্থকোয়েক হলো, এটা দিয়েও তো শক্তি রিলিজ হয়েছে অনেক। এটাতেই আমাদেরই সেম প্লেটে এবং মাইনার পার্শ্ববর্তী রেগুলার প্লেট। হচ্ছে স্যার। বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের মধ্যেই তো সব। রেগুলার হচ্ছে। এখন এই যে ভূমিকম্পগুলা আমাদের এই যে এই প্লেনল্যান্ডে এখন যে হচ্ছে, এই ভূমিকম্পগুলা যেমন আমি যদি 100 বছরের ভূমিকম্প প্লট করি, হ্যাঁ, এপিসেন্টার গুলা ইস্টার্ন পার্টে দেখা যাবে যে 50 থেকে 100 কিলোমিটার ওয়াইড, একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 1000 কিলোমিটার, মানে এত ভূমিকম্প, মানে যদি পয়েন্ট আকারে দেখায় একটার উপর একটা উঠে গেছে, এত ভূমিকম্প। অর্থাৎ দ্যাট ইজ দ্য প্লেট বাউন্ডারি, হ্যাঁ, ওইখানে ভূমিকম্প বেশি হবে। আস্তে আস্তে যখন ইস্টে আসবে ভূমিকম্পের সংখ্যা কমতে হবে এবং ওইটা একটা ট্রেন্ড ফলো করেছে। আর আমাদের এই যে ভূমিকম্পগুলা গত 30 বছরে ঢাকা শহরের আশেপাশে কোনো ট্রেন্ড নাই, এগুলা র্যান্ডামলি হয়েছে। অর্থাৎ কি, এগুলাকে বলি আমরা ক্রাস্টাল ফল্ট আর্থকোয়েক। এটা প্লেট বাউন্ডারি আর্থকোয়েক না। প্লেট বাউন্ডারি আর্থকোয়েকটা ট্রেন্ড সে ফলো করবে, বাউন্ডারি বরাবর হবে, অলওয়েজ হবে। এটা বাউন্ডারি। যেমন এই যে ভূমিকম্প হলো, আমি যদি আমার জীবদ্দশার ইয়াটাই দেখি, 99 ইয়াতে আর্থকোয়েক হয়েছে একটা, কি জানি মহেশখালীতে। চিটাগাং আর্থকোয়েক হয়েছে 2003 বড়খলে, এটা প্লেট বাউন্ডারির কাছাকাছি। তারপর 2001 ঢাকা শহরে আর্থকোয়েক হয়েছে, এই বুড়িগঙ্গার আশেপাশে আর্থকোয়েক হয়েছে, বংশী নদীর ওইখানে একটা আর্থকোয়েক হয়েছে। তারপর এই মতলবে আর্থকোয়েক হলো 2010 সালে, মতলবে হয়েছে। তারপর রূপগঞ্জে হয়েছে কয়েকদিন আগে। এই গত বছর না এই বছরে দোহারে হলো, হ্যাঁ।
মধুপুরের এদিক দিয়ে কয়েকটা আর্থকোয়েক হয়েছে। এখন এই যে এখানে 5.7 এগুলা যদি আমি দেখি, এগুলা র‍্যান্ডম, এগুলা কোনো ট্রেন্ড ফলো করে এবং ইনফ্যাক্ট কোনো প্লেট লাইনও না না। কিন্তু। এগুলো হলো এদিকে, এদিকে, র‍্যান্ডম, এদিকে, এদিকে। এগুলো হলো আমরা বলি যে ক্রাস্টাল ফল্ট আর্থকোয়েক। এগুলা শ্যালো ডেপথে হয় এবং এগুলার ম্যাগনিটিউড আমাদের এই দেশের এইখানের ইতিহাসে 7 এর উপরে না। ক্রাস্টাল ফল্ট আর্থকোয়েক। এই বাংলাদেশের যে ইতিহাস 7 এর উপরে নাই। অর্থাৎ 7 এর উপরে এই বাংলাদেশের এই ইয়েতে হবে না। এবং এই ক্রাস্টাল ফল্টে একটা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক এক জায়গায় যদি হয়, এটা হতে 1000 বছর লাগে আরেকটা। এখন আমরা অনেকেই বলতেছি কি 100 বছর পরে হয়েছে, আবার 100 বছর পরে এটা নির্ভর করে তার ভূতাত্ত্বিক কন্ডিশন। যেমন সেগাইন ফল্টে এখানে একটা 7.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয় 50 থেকে 60 বছরের মধ্যে। এক জায়গায় হলো ওটা 1200 কিলোমিটার লম্বা। হ্যাঁ? ওই লম্বা ফল্টে 100 কিলোমিটার ভেঙে গিয়ে একটা 7 ম্যাগনিটিউড হলো। আবার পরের বছর আরেক জায়গায় 100 কিলোমিটার ভেঙে গিয়ে আরো 30 বছর বা 40 বছর পর আরেকটা 7 ম্যাগনিটিউড। তো ওইখানে যদি আমি দেখি সিরিজ অফ 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক গত 150-200 বছর হয়েছে। তো বাংলাদেশে কি হয়েছে? 1885 এর পরে কোনো এখানে আর্থকোয়েক নেই। শ্রীমঙ্গলে হয়েছে। শ্রীমঙ্গল আবার প্লেট বাউন্ডারির কাছে। ওটা প্লেট বাউন্ডারি রিলেটেড। তো এইজন্য এখানে আর্থকোয়েক যে হবে 100 বছর পরে না এনালাইসিস করে যদি কনফার্ম না হয় আমি এভাবে বলতে পারি না। এটা বলাটা ঠিক হবে না। কারণ তবে যদি আর্থকোয়েক হয়, যেহেতু কাস্টার ফল্ট আর্থকোয়েক, এটার এনার্জি কিন্তু বেশি আমরা ফিল করব, যেহেতু এটা শ্যালোতে আছে, অল্প ম্যাগনিটিউডই বেশি ফিল করব। বেশি ফিল করব। 6 বা 7 টাচ করে আমাদের কি এই ঘটনাই ঘটবে স্যার আসলে? এখন যে বিল্ডিং কোড আছে, এই বিল্ডিং কোড অনুযায়ী যদি আপনি ঠিকমতো বিল্ডিংটা করেন, কিছু হবে না। স্ট্রাকচারাল কোনো ক্ষয়ক্ষতি হবে না। হয়তো বিল্ডিং এ ফাটল হতে পারে, প্লাস্টার ইয়ে যেতে পারে বা একটু ভেঙে যেতে পারে। কিন্তু স্ট্রাকচার পড়ে যাবে না। আমাদেরকে সাবধান থাকতে হবে। এখানে ভূমিকম্প হয়, এখানে ভূমিকম্প হবেই। হবে। এখন আমি বলি না যে কালকে হবে, পরশু হবে বা এটাই একটা বড় ভূমিকম্পের সিন। আমি মনে করি আপনার অ্যাপ্রোচটাই সবচেয়ে ব্যালেন্সড। এটা বলবো যে না, এটাই সবাইকে কালকেই ভয় দেখিয়ে একেবারে পাগল করার দরকার নাই, আবার আজকে থেকেই প্রিপেয়ার থাকতে হবে। প্রিপেয়ার, সতর্ক এবং সচেতন থাকতে হবে। আপনি যখন ডিজাইন করেন, আপনি কি ফলো আপে ফোর্স করেন যে আমি ফলো আপ করবই, আমি না হয় ডিজাইন এবং করব? এইটা আমরা করি কি, আমরা ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্টই করি একটা, যে রাজুকের একটা ক্লজ আছে যে আমার এন্ড অফ দ্য ডে প্রজেক্টের শেষে আমাকে অকুপেন্সি সার্টিফিকেট দিতে হবে, আমি যে রেসপন্সিবল। একজন ডেভেলপার কি ইন হাউস স্ট্রাকচারাল ডিজাইন রাখা উচিত? আর্কিটেক্ট রাখা উচিত আমি মানলাম, প্লাম্বিং রাখা উচিত আমি মানলাম, ইলেকট্রিক্যাল রাখা উচিত আমি মানলাম, এবং আমাদেরও আছে। কিন্তু আমরা স্ট্রাকচারটা রাখলে আমার কাছে মনে হয় যে আমাদের অবশ্যই আমার মনে হয় উনি অনেস্টিতে ঠিক আছে, এটা আপনি যেটা বলতেছেন যে এটা যদি ইন হাউস যদি স্ট্রাকচার টিম থাকে, তো যেহেতু একটা আস্তে আস্তে যে কোনো একটা কোম্পানি গ্রোয়িং বড় হয়, তো কাজের পরিধিও বাড়ে এবং একাধিক কনসালটেন্ট যখন কাজ করে তখন আর্কিটেকচারাল স্ট্রাকচারাল কোঅর্ডিনেশনটা ফিল্ডে যাওয়ার আগে এই ডিজাইন মানে টিমটা অনেক সময় চেক করে নেয়। আর এই টিমটা আরেকটা জায়গায় ভালো ভূমিকা পালন করে যখন কোনো মডিফিকেশন আসে। আপনি কি প্রতি সাত ডালাই পর প্রজেক্টে যান বা আপনার আমাদের টিম যায়? প্রত্যেক প্রজেক্টে আমার টিমকে অ্যাসাইন করা আছে যে ফাউন্ডেশনে তারা লেআউট থেকে চেক মানে শুরু করে একদম মানে বিগিনিং প্রত্যেকটা কাস্টিং এর আগে রেইনফোর্সমেন্ট প্লেসমেন্ট সবগুলো ঠিক হলো কিনা, এবং কনক্রিটের কোয়ালিটি ইনশিওর করার জন্য ইভেন আমরা প্ল্যান্টে পর্যন্ত ইঞ্জিনিয়ার রাখি কখনো কখনো যখন রেডি মিক্সের ক্ষেত্রে। আমি আমার ক্লায়েন্ট না, আমি বাংলাদেশের সকল অ্যাপার্টমেন্ট ক্রেতাকে বলতে চাই যে আপনি কোনো স্ট্রাকচারাল সুপারভিশন আউটলেয়ারের কারো সিনিয়র কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সুপারভিশন বা নাম ছাড়া আপনি অ্যাপার্টমেন্ট কেনা উচিত না। যত বড় টিম থাকুক, আপনি জানলেন কিভাবে টিম আছে? আপনি নিশ্চয়ই গিয়েছেন, এঙ্গেজমেন্ট ছিল। এই এঙ্গেজমেন্টটা এনশিওর হলে আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট একটা এঙ্গেজমেন্ট করতে তো আর টাকা বেশি লাগে না। যদিও আমাদের সবকিছুতেই অর্থ একটা ব্যাপার, এবং এই কোয়ালিটি কনস্ট্রাকশন অনুষ্ঠানটা করার উদ্দেশ্যই হচ্ছে মানুষজন অ্যাটলিস্ট, আমরা বলি যে আমরা খুব কমন একটা এক্সাম্পল দিই আমরা, যে আপনি ৩,০০০ টাকার হোটেলে ট্যুরে গিয়ে যদি থেকে আনন্দ পান, আর যদি ৩০,০০০ টাকার হোটেলে গিয়েও আনন্দ পান, দুইটাই একই রকম আনন্দ দেয়, তাহলে দুইটার সার্ভিস ঠিক আছে। আপনি দুইটাতেই টাকা পে করেও খুশি থাকেন, ট্যুর শেষে এসে বাসায় খুব স্যাটিসফাইড থাকেন। আমরা ওইটা চাচ্ছি যে আপনি বাড়ি যেটাই কিনেন সেটার প্রাইসের সাথে আপনি কি পাচ্ছেন সেটা পারফেক্টলি বুঝে নিতে হবে। আপনি কি পারফেক্ট সুপারভিশন পাচ্ছেন, পারফেক্ট ম্যান পাওয়ার পাচ্ছেন, পারফেক্ট ওয়ার্কসম্যানশিপ পাচ্ছেন, পারফেক্ট প্লাম্বিং ড্রয়িং পাচ্ছেন, আপনার কি এই যত রকমের একটা বিল্ডিং এর সার্ভিস বলতে আমরা বুঝি, পশনেস বলতে বুঝি উইথ কোয়ালিটি অ্যান্ড বিউটি এবং ইউজফুলনেস,
আপনি আন্দাজে একটা বিল্ডিং করলাম, ইউজফুলনেস নাই, অত ডিজাইনটা ভালো হয় নাই। সবকিছু কিন্তু কস্ট করে। কিন্তু এই কস্টটা আবার অনেকে ওভার ব্র্যান্ডিং করে, ওভার কস্টও করে, অনেকে কম করে। আমাদের মোটোই হচ্ছে যে কম কস্টে বেস্ট ডিজাইন এবং বেস্ট। কিন্তু এই কস্টটাকেও এট লিস্ট আমরা লার্ন কাস্টমারের কাছে ছাড়া অনেক সময় কস্টলি ফিল হয়। অনেক স্বনামধন্য ডেভেলপারের পাথরের কোয়ালিটি নিয়ে ওই ইঞ্জিনিয়ারকে যখন প্রশ্ন করেছি, তিনি আমাকে বলেছেন যে এটা আমাদের পারচেজ ডিপার্টমেন্টের যে বিশাল চেইন, সেই চেইন ভেদ করে ওই পর্যন্ত আমি যেতে পারি নাই। এজন্য এটা এত বাজে কোয়ালিটি আসছে। আচ্ছা, আচ্ছা, মানে কন্ট্রোল নাই ওখানে। সবগুলা মেটেরিয়ালের স্পেসিফিকেশন আছে কিন্তু। স্পেসিফিকেশন আছে। সব স্পেসিফিকেশন অনুযায়ী না দিলে কিন্তু আমি ডিজাইন করে কোনো সয়েল টেস্ট। সয়েল টেস্ট দিয়েই তো বিল্ডিং এর শুরু। এটা কত গুরুত্বপূর্ণ? আমাদের দেশের সয়েল টেস্টের অবস্থা কি? আসলে সয়েল টেস্টের অবস্থা এই জায়গাটা খুবই অবহেলিত জায়গা। এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন গুলাতে, ইউনিভার্সিটি গুলাতে এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা খুবই অবহেলিত এবং এর সাথে সাথে যে ওই যে জিওলজিক্যাল যেই পার্টটা, জিওলজিক্যাল সায়েন্স এবং এই যে জিওটেকনিক্যাল, এটা খুবই মানে একটা এমনভাবে ছাত্রদের কাছে এটা এমনভাবে করা আছে যে তারা খুবই কিন্তু এটা নিয়ে খুব আনইজি ফিল করে। এই পার্টটা পার হইতে পারলেই মনে করে যে আমি পাস করে গেলাম, হ্যাঁ? কারণ হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং এ অনেক ব্রাঞ্চ, হ্যাঁ? এই ব্রাঞ্চে মানে সবই কভার করতে হয়। তো গিয়ে দেখা যায় যে এই পার্টটা অনেকেই ইগনোর করে। তো ইগনোর করে প্রফেশনাল লাইফে আইসা দেখে যে এখানে এটা আমরা তো টেকনোলজি দিয়ে কিন্তু সয়েলের ইয়াটাকে করতে পারি। যেমন যে পাইলিং দিয়ে আমি করি। এখন আমি যদি একটা প্রপার সয়েল টেস্ট করি, দেখা যায় যে আমি পাইলিং এর ডেপথ আমি ৩০ মিটার ৩০ ফিট দিলে হতো, হ্যাঁ? এখন আমি সয়েল টেস্ট না করে ভালোভাবে না করে বললাম যে ঠিক আছে এটা ৫০ মিটার দিয়ে দিলাম, হ্যাঁ? ওই ৫০ মিটার এই যে ২০ মিটার যে ফিট যে বেশি আমি পাইলিং এর যে কস্ট যেটা দিলাম, অথচ প্রপারলি সয়েল টেস্ট করলে এর ১০০ ভাগের ১ ভাগ খরচ হতো। এই যে স্যার সে ৩০ ফিট করলেই হইতো প্রপার সয়েল টেস্ট করলে। তার মানে ৩০ ফিট নিচে মাটিটা হার্ড সয়েল এটা ছিল? মানে যেমন ৬ তলা বিল্ডিং এ হয়তো এটা কভার করতো। করতো। হ্যাঁ। কিন্তু স্যার যখন সে এই আমি ধরে নিচ্ছি যে সে প্রিকাস্ট করে নাই। যে সয়েল টেস্ট ভালো করে নাই সে তো প্রিকাস্টের প্রশ্নই আসে না। সে হচ্ছে সিটু পাইল করছে, কাস্ট ইন সিটু পাইল করছে। সেখানে সে কিন্তু বোর করতেছে। করে গর্ত করতেছে। সে কিন্তু হার্ড সয়েলটাকে ভেঙে আরো নিচে যাচ্ছে। আমি কি ঠিক বলছি স্যার? না, এটা না। এরকম না। এটা হলো যেমন আমি এটা যদি প্রপারলি আমি যদি সয়েলের প্রপার্টি গুলো ডিটারমাইন করি, জি। তবে আমি যখন যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উনি কনফিডেন্ট থাকবে। এই সয়েল টেস্টটা ভালোভাবে করা হয়েছে। আমি এটা জানি। তাইলে এই ভ্যালু গুলা আমি এটার উপর বিলিভ করতে পারি। তাইলে 3 বা 2.5 সেফটি ফ্যাক্টর ধরে উনি কিন্তু এখানে ডিজাইনের দিল। কিন্তু উনি তো জানেন যে এই সয়েল টেস্টটা ভালো না। উনি কিসের উপরে রিলাই করবে? এখন উনি বলবে যে না আমি আরো ২০ মিটার ডেপথ বাড়ায় আমি রিস্ক নিব কেন? হ্যাঁ? তখন ২০ মিটার বাড়ায় দিলে কি হবে? কস্টটা বেড়ে গেল। কিন্তু যদি রিয়েলি সে এস্টিমেট করে না থাকে, হ্যাঁ? অথচ রিয়েলি সয়েল টেস্ট করতে স্যার হয়তোবা ৳১,০০,০০০ লাগতো। ৳১,০০,০০০ লাগবে। কিন্তু সেখানে ৳৫০,০০০, ৳৩০,০০০, ৳৪০,০০০ সেভ করতে গিয়ে বা ১০, ১৫, ২০ লাখ টাকা বেশি এখানে বেশি খরচ আর হয়ে যে গেল। কয়েকটা পয়েন্ট বলছে, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে না আমরা একদম অসহায়। মানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা আমরা অসহায় কেন? অসহায়। কারণ কি একটা প্ল্যানিং লেভেলে আর্কিটেক্ট প্ল্যান করে, প্ল্যান পাস হতে মানে যে কোনো একটা লেভেলে যাইতে সময় খেয়ে যায় বেশি। আর স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাছে যখন আসে তখন আর সময় থাকে না। তো আমরা ওই সয়েল টেস্ট ভেরিফিকেশনেরও সময় থাকে না। কিন্তু আমরা যেটার উপর ভরসা করে ডিজাইন করি, আমি কয়েকটাও এরকম দেখছি যে বসুন্ধরাতে একবার সয়েল টেস্টের একটা রিপোর্ট আসছে আমার কাছে, আমি সেটা দিয়ে স্ট্রাকচার ডিজাইন সাবমিট করছি। তো যে লোকটা কাজ করতেছিল পাইলিং এর কাজ, ভাগ্য ভালো লোকটা আমার পরিচিত। এখন দেখা গিয়ে যে খুব দ্রুত চলে যাইতেছে। তখন আমাকে ফোন দিয়েছে, স্যার এই ঘটনা। আমি তাই নাকি? তখন আমি সয়েল টেস্ট মিলাইলাম, দেখলাম ওখানে ৮০ ফিটে হার্ডলি আর ওভার স্পিডে দেখাচ্ছে। কিন্তু দেখা যায় ৮০ ফিটে অত শক্ত মাটি নাই। তো আমরা কি করলাম, পরের দিন আমি স্টপ করলাম। পরের দিন আমি করলাম কি, সয়েল টেস্টে আবার টিম পাঠানো। সেখানে দেখলাম যে ওই ওভার স্পিডটা আসছে ১০০ ফিটে গিয়ে। তখন বাধ্য হয়ে আবার ডিজাইন রিভাইজ করা লাগছে। আচ্ছা, আমি স্যার একটা সেলুট দিতে চাই তারপরেও যারা জ্ঞানী তাদেরকে, যে কোনো জ্ঞানী লোকজন যারা একটু অনেস্ট নিজের জ্ঞানের প্রতি। যেমন আমাদের আপনার সামনেই বলতে হয় শামসুল আলম ভাই, টিডিএম শামসুল আলম ভাই আমাদের প্রথম যে বিল্ডিংটা সেটা ডিজাইন করছে। তো ওই ডিজাইনটা আমরা যাকেই দেখাই সবাই বলে যে এটা ওভার ডিজাইন বিল্ডিং।
তো আমি শামসুল আলম ভাইকে জিজ্ঞেস করলাম, "ভাইয়া এই বিল্ডিংটা আপনি কেন ওভার ডিজাইন করছেন?" তিনি আমাকে একটা চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলছেন, "আপনি যখন আমার কাছে আসছেন তখন আপনারা ছিলেন ২০ জনের টিম। এখন আপনারা ১২০ জনের টিম। আপনি যখন আমার কাছে আসছেন তখন আপনার ছিল ৩ জন ইঞ্জিনিয়ার। এখন আপনার ৪০ জন ইঞ্জিনিয়ার। সো আপনার ওই সময়ের ক্যাপাসিটি এবং সবকিছুকে ধরেই আমি ওভার ডিজাইন করে দিয়েছি যে সবকিছু মিস হলেও টুকটাক যেন বিল্ডিংটা বেস্ট হয়।" এবং সত্যিই এই বিল্ডিং দেখলে যে কেউ মনে করে যে এটা নিশ্চিত ওভার ডিজাইন। মানে অনেক রড, অনেক বেশি ভীম, কলামগুলো অনেক মোটা, মোটা। একেকটা ভীম ২.৫ ফিট ৩ ফিট পর্যন্ত নেমে আসছে এবং মানে কলামগুলো হচ্ছে এরকম লম্বা, লম্বা টি করে বড়, বড় করে করা। সো উনি বললেন যে, "এটা আমি ইচ্ছা করে করছি।" তো আমার খরচ অনেক হইছে। কিন্তু আমার কাছে এই সেন্সটার অনেক মূল্য লাগছে। এই কষ্ট দিয়ে আমি এটা শিখছি। যে একজন ভালো ইঞ্জিনিয়ার যদি সে তার গানের কাছে সৎ থাকে, জ্ঞানের কাছে, সে কিন্তু অন্ততপক্ষে কন্ডিশনটা বুঝে ডিজাইনটা যদি ভালো করে, আমার তো প্রফিট কমলো। কিন্তু কে বাঁচলো? পুরো পৃথিবীটা, পুরো মানবতাটা, পুরো মানুষগুলো, পুরো থিমটা বেঁচে গেল কিন্তু। তো আমি মনে করি আপনাদের এই যে জায়গাগুলো আপনাদের থেকে শেখার এবং একসাথে জ্ঞান ছড়িয়ে দেওয়ার এই চেষ্টা অব্যাহত থাকবে স্যার ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সাথে অন্য কোনো দিনে, অন্য কোনো সময়ে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে স্যার। আপনাকেও ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্যারের কথায় শেষ করব। আমাদেরকে মোকাবেলা করতে হবে। প্যানিক হলে হবে না। জানতে হবে, মানতে হবে, খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম।